বিএনপি এখন প্রায় মানে আওয়ামী লীগ যখন নাই বিএনপি মাঠে একা, তার প্রতিদ্বন্দ্বী কেউ ধারে কাছে নাই। কয়েকটা দল মিলে যদি একটা জোট বানাতে পারে, যদি শক্তি সঞ্চয় করতে পারে, তাও তারা জিতে ক্ষমতায় যেতে পারবে মনে হয় না। কিন্তু যদি সেরকম করে করতে পারে, কিন্তু পলিটিক্সে সেরকম কমননেস ডেভেলপ করে নেই, আমি আপাতত কোনো সম্ভাবনা দেখছি না অনেস্টলি। মানে এটাকে এস্টাবলিশ করার জন্য আমি যদি 20টা বাক্য ব্যবহার করি, অর্থ একটাই, পাবো না। কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় 3-4 নম্বর দল, যেরকম নাকি আগের বার হতো। আওয়ামী লীগ কি করেছে? জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে, হয়েছে? হইতে পারছে? ওর তো এটা হওয়ার যোগ্যতাই নাই। তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানাবেন প্রধান বিরোধী দল, হবে নাকি? এটা হবে না, এটাই স্বাভাবিক। আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তারা তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন। এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না, এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না। আপনি যতই যুক্তি দেন, জার্মানি নিয়ে আসেন, সুইজারল্যান্ড নিয়ে আসেন, সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই, আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি। শেখ হাসিনা খারাপ ছিল, আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল, আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন, নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন, নির্বাহী আদেশটা কে সই করছে? আপনি কে ভাই? আপনার কি গ্রহণযোগ্যতা আছে আমাকে আপনি বলেন? আপনার কি অতীত, আপনার কি বর্তমান? ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব, সাবেক সচিব তো বসে আছে, সে তো বলতেছে 8টার নাম আছে, ওই 8টার মধ্যে তো আপনিও আছেন। প্রশ্নটা হলো এটা ওদের আইনগত ভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক, তারপর আপনি করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। না না, আওয়ামী লীগ তো ইলেকশন করতে দিচ্ছেন না ভাই। হয় নাই। আচ্ছা আওয়ামী লীগ কি নৌকা মার্কা থাকবে? আমাকে বলতেন, আমাকে শেষ করেন তারপর আপনি বলেন। আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে? থাকবে না। তার আর আলাপ করে লাভ আছে? ওই আধ্যাত্মিক আলাপ করে লাভ আছে কোনো? ওই সময় আলাপ করেন আপনি, ব্যাকরণ নিয়ে আসেন, অমুক নিয়ে আসেন, তমুক নিয়ে আসেন, ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন? বৈঠাও রাখবেন না, জাহাজও রাখবেন না, তো সে কি করবে? তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন। একটা রাষ্ট্র, একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত কিছু বলেন আমি এটা একটা জবাব দিই। মানে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যদি মনে করে তার জনসমর্থন আছে, পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে, মানে ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে, ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে, ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল। আওয়ামী লীগের যদি হ্যাডাম থাকে, তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, স্বতন্ত্র করুক, আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে। তেহরিক ইনসাফ দেখিয়েছে না? দেখিয়েছে, ওরা দেখাক, আমরা একটু দেখতে চাই। আব্দুল তুষার, অবশ্যই, কেন না? যার বিরুদ্ধে নির্বাচন, আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াক। আপনি এখন আপনারা একটা কাজ করতে পারেন, রাজনৈতিক দলের একটা কাজ করেন। আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন, একটা ঐক্য ছিল না আপনাদের 5ই আগস্ট পর্যন্ত? সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ফেসিবাদ বিরোধী ঐক্য করেন, ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদী ঐক্য করে তাদেরকে সহায় দেন। না সেটা না, আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না, এই কথা কোথাও নাই। স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই, একটা অর্ডার দিচ্ছেন, প্রশাসনিক অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন, বিচারে যান। আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন, সেটা আমি আপনাকে বলছি, আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে, যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না। করেন একটা স্বৈরাচারী আইন, না করবেন, আপনারা করেন, করে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে, বিএনপির নেতৃত্বে ফেসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে করেন, বা আওয়ামী লীগ তো দলই না, নির্বাচন কেন করবে? আমি তো সেটা আপনি মনে করেন আমার সাথে আমার একমত হওয়ার কোনো কারণ নেই। আমরা এটা আপনার ব্যক্তিগত মতামত, পরাজিত করতে আসবে না, পলিটিক্যাল পার্টি না, ও পলিটিক্যাল সিস্টেমে আসবে কেন? জাহিদ পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি আমরা, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি। কি রকম ভৌগোলিক সিচুয়েশনে আছে ওখানকার জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কি? বাংলাদেশ এখন যে দলের কথা বলেছো আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই। বাংলাদেশে আপনি এটা করে এফডি সাথে বাংলাদেশে পশ্চিম ইউরোপের মতো নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনা চেয়ে আওয়ামী লীগের তুলনায় ফেরেশতা, তারপর ওই দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতিসংঘের রিপোর্টে অনেক, জাতিসংঘের রিপোর্টে দলকে অ্যাক্সেস করা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না।
মানে আর আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিক মতো পড়বেন না, কিছু বলবেন না। আমি পড়েছি, এই যে আইসিটি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্টে 1500 নিহতের কথা বলা হয়েছে, 1400। আপনি এখন পর্যন্ত 832 জনের তালিকা দিয়েছেন, আপনি 1500 নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক অবল্লায়। এই যে জুলাই ঘোষণা, সেখানে আপনার প্রধান উপদেষ্টা 1000, জাতিসংঘ 1400 বলেছে 15 আগস্ট পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত। আপনারা এতদিন ধরে বারবার বলছেন যে 1500 মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে। দ্যাট ইজ রং, মিথ্যাচার। তাহলে সেটা বলেন না, সেটা কোনোদিন বলবেন না, এটা বলবেন না। আর বলবেন যে না 1500 লোক বিষয়ে কিছু যুক্ত করবেন কিনা? আমি যুক্ত না করি, আমি অন্য জায়গা থেকে বলি। সেটি হচ্ছে যে কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো না, এটা একটা যেমন তর্ক। কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো না এটা যেমন একটা তর্ক, কিন্তু স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে। কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন, তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায়। এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে জেলখানায় ঢুকে যেতে পারেন। ফলে অন্তর্বর্তী সরকারের যে ধরনের নিরপেক্ষতা দেখানো প্রয়োজন ছিল, উনি অগাস্টের মধ্যে যুবলীগের হয়ে মাঠে ওনার শক্তি প্রদর্শন করেছেন। সাজিস আলমও এই মে মাসে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা দিয়েছে বা তার আগে দিয়েছে। আমরা তো সেটা বিবেচনা করছি না। আমরা দেখব যে যৌক্তিকভাবে যে সুমন কি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি নৌকাকে পরাস্ত করেছিলেন। এখন নৌকার লোকই যদি স্বতন্ত্র এসে দাঁড়ায় তাহলে একই ঘটনাটাই ঘটবে, যে কারণে সুমন জেলখানায়। এমনকি জাহিদের কথাও যদি যুক্তিপূর্ণভাবে আমি ধরে নেই, সুমন যুবলীগ করেছে অতএব সুমন জেলখানায়, তাহলে কিছুদিন আগে যে আওয়ামী লীগ করতো সেও আবার স্বতন্ত্র দাঁড়ালে জেলখানাতে যাবে। কিন্তু তাহলে ডাইনে অথবা বামে একই ঘটনা ঘটবে। সবাই তো জোর করে একটু সময় নিয়ে নেয়। আমি অন্য জায়গাটাতে আসি, সেটা হচ্ছে যে এই ফলকার টুর্কের রিপোর্টটা আসলে খুবই, আমি বলবো যে অর্ধেক পরে, সবাই সামনের টুকু একদল পরে, পেছনের টুকু একদল পরে। ফলকার টুকু একটা জায়গায় বলেছেন যে রিভেঞ্জ কিলিং হয়েছে, প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। এখন এই প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয়টি যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের আইনে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড কি জায়েজ? এইটা কি বিচারের মধ্যে পড়বে না? আমি কি চাইলে প্রতিশোধের জন্য আপনাকে হত্যা করতে পারি? এইটা যদি বাংলাদেশের আইনে না থাকে তাহলে ফলকার টুর্কের ওই রিপোর্ট অনুযায়ী প্রতিশোধমূলক হত্যাকাণ্ডেরও বিচার করা প্রয়োজন। এবং সেই প্রতিশোধমূলক হত্যাকাণ্ড জায়েজ কিনা এইটাও তো আমাদেরকে আইনের মাধ্যমে করতে হবে। ফলে যে কোনো হত্যাকাণ্ডকে আমি মনে করি যে বিচারের আওতা আনা উচিত। কোন একটি দেশে যখন হত্যাকাণ্ডের বিচার হয় না তখনই সেখানে হত্যা সংস্কৃতি তৈরি হয়। যেমন পাথর দিয়ে পিটিয়ে লোকজন মারা হচ্ছে, কারণ হচ্ছে শুরুতে মবকে প্রেসার গ্রুপ বলা হয়েছে যে মব হচ্ছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। এবং অন্তর্বর্তী সরকার ঠিক বাংলা ছবির শেষ দৃশ্যে যেমন একদল লোক এসে বলতো আইন হাতে তুলে নেবেন না প্লিজ, ততক্ষণে নায়কের হাতে ভিলেন নিহত হয়েছে। ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকার এসে বলেন যে এখন আপনারা মব করবেন না প্লিজ, কিন্তু তারা মবকে বলেছেন প্রেসার গ্রুপ, মবকে বলেছেন এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, মবকে বলেছেন সেলিব্রেশন। ফলে এই যে মবতান্ত্রিক সংস্কৃতি, এটা থেকে যদি বাংলাদেশকে বের করা না যায় তাহলে কিন্তু এই পরিস্থিতি চলতেই থাকবে। এক হাসিনা চলে গেছে, নতুন হাসিনা আসবেন। হাসিনাদের আসা যাওয়া আমরা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিজের আইনসঙ্গত আচরণ না করব। একটা কথা বলতে চাইনি, তবু বলতে হচ্ছে, আমরা ইম্পিউনিটি, যেটা ডেমোক্রেসি, এগুলোর মধ্যে তালগোল পাকিয়ে ফেলছি। আমাদের এই তর্কটা দেশকে খুবই ক্ষতিগ্রস্ত করবে, যেটা আমি বারবার শুরুতেই বলেছি। আমাদের মধ্যে প্রশংসা আর পূজার পার্থক্য করতে জানতে হবে, সমালোচনা এবং কুৎসার পার্থক্য জানতে হবে। দ্যাট ইজ হোয়াট উই ডোন্ট নো। এই 4 বছরের বাচ্চা থেকে শুরু করে শিক্ষার্থীরা যখন প্রাণ দিয়েছে, অনেক মানুষ উন্মুক্ত বাতাসে কথা বলছে, এটার মূল্য অপরিসীম। এবং শুধুমাত্র ডেমোক্রেসি, হাসিনা তো থাকলে আরো 12টা নির্বাচন দিয়ে দিত 3 বছর পর পর। আমরা কি শুধু সেটা চাই কিনা? এইটা জন আকাঙ্ক্ষা নয়, দ্যাট নিড টু বি ক্লিয়ার। আমরা চাই, আমরা এমন একটি সরকার চাই, এমন মানুষের উপর ভরসা করতে চাই যারা নিজের উপর নিজে ভরসা করার উপযুক্ত। আমি এই কথাটাই বলছি, আমরা যা করছি, যে দর্শক শ্রোতা যা শুনছে তারা আহত হচ্ছে, এত রক্ত দিচ্ছে, এত প্রাণ দিয়েছে, অবশ্যই সবগুলো খুবই যুক্তিতর্ক। আমি নিজেই লজিকের স্টুডেন্ট, কিন্তু এখানে যুক্তির বাইরেও এমপ্যাথি, সিম্প্যাথি, আমাদের একটা শেয়ার্ড কালচারাল ট্রেডিশন তৈরি করার একটা ইস্যু আছে। এখানে বক্তব্যের, আমাদের অ্যাপ্রোচের প্যাটার্ন নির্ধারণ করবে আমরা আসলে পরবর্তীতে যে সরকার আসবে সেটা হাসিনার মতো হবে কিনা। আমরা কারো না কারো উপর নির্ভর করতে হবে এবং তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, উৎসাহিত করতে চাই, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য তাদের আমরা অবশ্যই
পরামর্শ দিতে ধন্যবাদ চাই। জানাচ্ছি অধ্যাপক ডক্টর কামরুল হাসান। জাহিদুর রহমান, 2 লাইনে শুনবো আপনার মন্তব্য। আমি অনেক বলে ফেলেছি অলরেডি, আর খুব বেশি বাকি নাই। সেটা হচ্ছে আমি ঠিক 2 লাইনে শেষ করতে হবে। হ্যাঁ 2 লাইনে শেষ করছি। আমি আশা করি সর্বশেষ আমাদের সবকিছু সমালোচনা, সব সংকটের পরও আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি। আমরা একটা নির্বাচন করে ডেমোক্রেটিক কালচার আসুক, আমরা কথা বলবো, ঝগড়াঝাটি করব, করতে করতে আমরা একটা সময় আসলে ট্রু একটা লিবারাল ডেমোক্রেসিতে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার 2 লাইন মন্তব্য নিয়ে পুরো আয়োজন শেষ করতে চাই। আপনার 2 লাইন মন্তব্য নিয়ে পুরো আয়োজন শেষ করতে চাই। জুলাই মন্তব্য মানে থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে যত বিতর্ক হোক না কেন, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আমি মনে করি এখন পর্যন্ত যেটা হয়েছে, আমি হয়তো চেয়েছিলাম 100, আমি 30 হলেও পেয়েছি, একেবারে পাইনি আমি তা মনে করি না। এমনকি গণতন্ত্রায়নের ক্ষেত্রে কনস্টিটিউশনের মধ্যেও যে অ্যামেন্ডমেন্ট আনবার ব্যাপার 10 বছর সহ আরও বেশ কিছু বিষয়ে এরকম অগ্রগতি আছে আমি মনে করি, যেটা গণতন্ত্রের যাত্রাপথকে মসৃণ না হলেও যাবার উপযোগী করবে। আমি এটাও মনে করি যে রাজনৈতিক দলগুলোর উপরে গণচেতনার যে চাপটা তৈরি হয়েছে, তার জন্য আমি প্রত্যেকটা দলকেই দেখছি গণচেতনার কথা বলতে। 3 নম্বর, একটা প্রশ্ন আজকের উপস্থাপক করেছিলেন, পরে হয়তো তার বলে নেই, আমরা জবাব দিতে বলে নেই। 71 আমাদের দেশে অনন্য ঘটনা, তার কোনো তুলনা কোনো জিনিসের সাথে আমি করছি না, কিন্তু 71-এর যে চেতনা, সেই চেতনা 1 বছর পরেও 24 যেরকম করে জ্বলন্ত আছে, এরকম করে থাকতে দেখিনি আমি বরঞ্চ দেখেছি মাত্র কিছুদিন যাবার পরে স্বয়ং শেখ মুজিব বলেছিলেন তার দেশে কীরকম রিলিফ চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, কিন্তু এই সরকারের বিরুদ্ধে এই রকম দাবি ওঠে নাই। তার চাইতে বড় কথা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় সমস্ত দল এই অঙ্গীকারের সাথে আছেন যে জুলাইয়ের চেতনাকে ধারণ করেই তারা আগামী দিনে যাবেন। জুলাইয়ের চেতনা বলে কোনো বিষয় আমি এরকম পার্টিকুলারলি মনে করি না। আমি মনে করি সব চেতনার মূল লক্ষ্য আরও সুখী জীবন গড়া, তার জন্য সুখী সমাজ গড়া, সুখী রাষ্ট্র, ভালো একটা প্রশাসন, এই অঙ্গীকার আমাদের মধ্যে যতদিন জীবিত থাকবে এই লড়াই চলতে থাকবে। আমি মনে করছি না যে এটা এখন স্তীমিত হয়ে গেছে, এটা থেমে গেছে, এটা চলতে থাকবে, এমনকি নির্বাচনের পরেও এটা চলবে, আমি প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমন্ত্রিত প্রত্যেক অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।